আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কথা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও। ওকে, আমরা তাহলে ক্লাসটা শুরু করব। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? ঠিক আছে, যদি শুনতে পাও আমাকে বলো যে গতকাল যে ক্লাসটা তোমরা করছো এগুলা নোট করছো কিনা। আর যদি নোট করে থাকো তাহলে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়েছে কিনা এটা আমাকে একটু বলো। আমি ফার্স্টে একটু উত্তর দিই তোমাদের। হ্যাঁ, আর যদি সমস্যা না থাকে সেটাও বলো। ওকে, একটু বলো যে গতকাল ক্লাসে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ওকে, গতকালের ক্লাসে আমরা দেখছিলাম একটা ঘাসফড়িং। ঘাসফড়িংয়ের এটা হচ্ছে মাথা, এটা হচ্ছে বক্ষ, এবং লাস্ট অংশে এটাকে বলা হয় উদর। ঠিক আছে, তাহলে আমরা এই মস্তক বা মাথা নিয়ে আলোচনা করছি গতকাল, তাই না? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ওকে, আজকে আমরা আলোচনা করব এই যে বক্ষ নিয়ে এতটুকু। ঠিক আছে, তাহলে আসো এই বক্ষ সম্পর্কে আমরা একটু পড়ি, বক্ষ বা বুক। ঠিক আছে, তো বক্ষ আমি যদি একটু এভাবে আঁকাই, আমি যদি শুধুমাত্র এই যে এতটুকু আঁকাই, অর্থাৎ এই যে এই অংশটুকুকে আমি এইভাবে আঁকালাম, তাহলে আমি এই বক্ষটাকে তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। বক্ষটাকে আমরা তিনটা অঞ্চলে ভাগ করতে পারি। এটা তাহলে কি? এটা হচ্ছে সামনের দিকের বক্ষ, তার মানে কি অগ্র বক্ষ। এটা কি মাঝের অংশ, তার মানে কি মধ্য বক্ষ। এবং এটা হচ্ছে পশ্চাৎ বক্ষ, এটা হচ্ছে পশ্চাৎ বক্ষ। ঠিক আছে, তাহলে প্রো কথাটার অর্থ হচ্ছে শুরু। ঠিক আছে, তাহলে আর থোরাক্স, এই কথাটা মনে রাখো, থোরাক্স। থোরাক্স কথাটার অর্থ হচ্ছে বক্ষ। ঠিক আছে, তাহলে অগ্রবক্ষ মানে কি প্রোথোরাক্স, প্রোথোরাক্স। মধ্যবক্ষ মানে কি মেসো, মানে হচ্ছে মধ্য, তাহলে মেসোথোরাক্স। এবং পশ্চাৎবক্ষ হচ্ছে মেটাথোরাক্স, মেটাথোরাক্স। ওকে, এই কথাগুলো মনে রাখো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, পিয়াস ভাইয়া, ওয়ালাইকুম সালাম। তাহলে অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষ। এবার আসো, এবার আসো আমরা আমার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, আমার বুকটা কোন দিকে? এই যে সামনের দিকে, তাই না? আর পেছনের দিকে এটাকে তাহলে কি বলবো? বুকের পেছনের অংশ বা পৃষ্ঠ, তাই কিনা? ঠিক আছে, তাহলে ঘাসফড়িং এরও এরকম কি আছে? ঘাসফড়িং তো এভাবে হয়ে থাকে, তার মানে কি তার বুকটা কোন দিকে থাকে? নিচের দিক হয়ে থাকে, তাই না? পুরোটাকে বুক বলা হচ্ছে, তবে সামনের দিকে যে অংশটা এটাকে বলা হয় স্টারনাম। তাহলে সামনের, এই বক্ষের সামনের যে দিক, সামনের দিককে বলা হয় স্টারনাম। ঠিক আছে, পেছনের যে দিক, পেছনের দিক, পেছনের দিক বলতে বোঝানো হয় টারগাম। আমরা বলি পৃষ্ঠ বা পেছনের দিক, আর ঘাসফড়িং এর ক্ষেত্রে বলা হয় টারগাম। ওকে, আর দেখো আমার দুই পাশ আছে না, এই যে দুই পাশ, দুই পাশের যে অংশটা এটাকে বলা হয় প্লিউরন বা পাশের অংশ। মনে রাখো, পাশের অংশ পথে পাশে, পাশের দিক পথে প্লিউরন, প্লিউরন, এই কথাটা মনে রাখো। ওকে, তাহলে সামনের দিক হচ্ছে স্টারনাম, পেছনের দিক টারগাম, এবং পাশে, দুই পাশে প্লিউরন। ক্লিয়ার বিষয়টা? ওকে, আশা করি বুঝতে পারছো। এই টারগামের আরেকটা নাম হচ্ছে নোটাম। টারগামের আরেকটা নাম হচ্ছে নোটাম। হ্যাঁ, নোটাম মানে কি? এই যে পেছনের দিক, ঘাসফড়িং তো উপর হয়ে থাকে, তাহলে উপরের দিকটা যেটা সেটা হচ্ছে নোটাম। তাহলে আমি যদি তোমাদেরকে একটা ওয়ার্ড বলি, দেখো তো তোমরা বলতে পারো কিনা। আমি যদি তোমাদেরকে বলি যে প্রো নোটাম, আমি যদি বলি তোমাদের প্রো
নোটাম। নোটাম, তাহলে বলো তো ভাইয়া এই প্রোনোটাম কথাটার অর্থ কি হবে, বা প্রোনোটাম কথাটা দ্বারা খাসপুরিং এর কোন অঞ্চলটা বোঝানো হবে? একটু কেউ বলতে পারবা? দেখি, বলো দেখি, কেউ পারো কিনা। প্রোনোটাম মানে কি? হ্যাঁ, শামীম মিয়া, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, একটু বলো, আমি তো সবকিছু বলে দিলাম তাই না? তো তোমরা জাস্ট আমাকে বলো যে প্রোনোটাম মানে কি। এটা জুওলজি সেকেন্ড অধ্যায়, ঠিক আছে। প্রোনোটাম মানে কি কেউ একটু বলতে পারবা? যারা আছো একটু বলো দেখি প্রোনোটাম মানে কি। কি ব্যাপার, অ্যান্সার দাও। হ্যাঁ, এই যে পিয়াস ভুয়া অনেক সুন্দর করে অ্যান্সার দিছো। দেখো, প্রো মানে কি? প্রো মানে হচ্ছে সামনে। হ্যাঁ, প্রো মানে কি? সামনে। যে এটা হচ্ছে অগ্রপক্ষ, প্রো মানে কি? অগ্রপক্ষ বোঝানো হচ্ছে, ওকে। আর নোটাম, নোটাম মানে কি? পেছনের দিক। তাহলে ওপরের দিকের পেছনের দিক, বুঝতে পারছো বিষয়টা? তার মানে কি প্রোনোটাম বলতে এখানে বোঝানো হচ্ছে যে অগ্রপক্ষের, অগ্রপক্ষের পৃষ্ঠীয় অংশ, পৃষ্ঠীয় অংশ, তাই না? ওকে, তাহলে আমি যদি বলি মেসোনোটাম, তার মানে কি? মধ্যবক্ষের পৃষ্ঠীয় অংশ। আমি যদি বলি মেটানোটাম, পৃষ্ঠীয় বক্ষের পৃষ্ঠীয় অংশ, সরি পশ্চাৎবক্ষের পৃষ্ঠীয় অংশ, তাই কিনা? তাহলে একটা কথাই মনে রাখো এখানে, যে বক্ষে, বক্ষে সামনের দিকের অঞ্চলটা এটাকে বলা হয় স্টারনাম, পেছনের দিকে টার্গাম, এবং দুই পাশে প্লিউরন, তিনটা অঞ্চলে ভাগ করা হয়েছে, ওকে। এবার আসো, এবার আসো এই তিনটা অঞ্চলে আসলে কি কি থাকে, বা পুরা বক্ষে আসলে কি কি থাকে সেটা আমরা একটু আলোচনা করি। এই চিত্রের মাধ্যমে জাস্ট মনে রাখো, আমাদের পুরা ডিটেইলসে পড়ারও প্রয়োজন হবে না, জাস্ট চিত্রের মাধ্যমে মনে রাখো। এই যে অগ্রবক্ষ আর পশ্চাৎবক্ষ, মধ্যবক্ষ, এই দুটার মাঝে এই দুইটা জায়গাতে শ্বাসরন্ধ্র আছে, এবং মধ্যবক্ষ এবং পশ্চাৎবক্ষের সংযোগস্থলে এখানে শ্বাসরন্ধ্র আছে, ঠিক আছে। তাহলে মোট কয়টা শ্বাসরন্ধ্র হলো বলো তো? দুই জোড়া শ্বাসরন্ধ্র হয়েছে, তাই না? তাহলে এই দুই জায়গাতে দুই জোড়া শ্বাসরন্ধ্র আছে। ক্লিয়ার বিষয়টা? এরপর আসো বক্ষে আর কি থাকে। বক্ষে থাকে ডানা, বক্ষে থাকে ডানা, এবং আরেকটা হচ্ছে পা থাকে বক্ষে, ঠিক আছে। তাহলে বক্ষে, এই প্রতিটা বক্ষে কি আছে? পা আছে। প্রতিটা বক্ষে কি আছে? পা আছে, ঠিক আছে। এবং আর কি আছে? ডানা আছে। তাহলে এখানে আমি দুইটা ডানা দিয়ে দিই। এই যে মধ্যবক্ষে একটা ডানা থাকে, এবং পশ্চাৎবক্ষে একটা ডানা থাকে। এই যে পশ্চাৎবক্ষে একটা ডানা আছে, বুঝছো? তাহলে এই হচ্ছে একটা ঘাসফড়িং এর বক্ষ, অর্থাৎ আমি এতটুকু পড়াচ্ছি, ওকে। তাহলে কি কি আছে দেখো, বক্ষের মধ্যে কি কি আছে? দুই জোড়া শ্বাসরন্ধ্র আছে, এখানে ডানা আছে, দুই জোড়া ডানা আছে, এবং তিন জোড়া পা আছে, তাই না? তাহলে এবারে টপিকটা দাও। টপিকটা হচ্ছে যে বক্ষ অঞ্চলে কি কি আছে। এবারে টপিকটা দাও যে বক্ষাঞ্চলে, বক্ষাঞ্চলে কি আছে? বক্ষাঞ্চলে কি আছে? তো এক নাম্বার যে জিনিসটা আছে সেটা হচ্ছে শ্বাসরন্ধ্র, শ্বাসরন্ধ্র, রন্ধ্র, রন্ধ্র বানান হইল কিনা একটু ঠিক করে নিও।
আচ্ছা, শ্বাসরন্ধ্র কয় জোড়া? 2 জোড়া, 2 জোড়া। ওকে, এরপরে আর কি আছে? এরপরে আছে পায়ের কথা চিন্তা করো, পা আছে, আচ্ছা পাটা পরে লিখি। আর কি আছে? ডানা আছে। ওকে, এখন ডানা কয় জোড়া? ডানা হচ্ছে 2 জোড়া, তাই না? এর মধ্যে এই ডানাটা কোথায় আছে? মধ্যবক্ষে আছে। তাহলে প্রথম জোড়া ডানা যেটা, যে প্রথম জোড়া ডানা, প্রথম জোড়া ডানা, এটাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি। এটাকে আমরা বলতে পারি মধ্যবক্ষের ডানা, মধ্যবক্ষের ডানা। এটাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি, এটাকে আমরা বলতে পারি এলিট্রা, এলিট্রা। এবং এটাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি, এটাকে আমরা বলতে পারি টেগমিনা। ঠিক আছে, তাহলে দেখো অনেকগুলো আমরা নামে ডাকতে পারি। তাহলে প্রথম জোড়া ডানা, মধ্যবক্ষের ডানা, এলিট্রা, টেগমিনা, অনেকগুলো নামে ডাকতে পারি। ঠিক আছে, এখন এই টেগমিনা কথাটার অর্থ হচ্ছে আবরণ। এই কথাটা মনে রাখো, টেগমিনা মানে হচ্ছে আবরণ। তাহলে এই প্রথম জোড়া ডানা যেটা, এটার কাজ হচ্ছে আবরণ দেওয়া বা ঢেকে রাখা, ঢেকে রাখা। ঠিক আছে, কাকে ঢেকে রাখে? মনে রাখো, এই যে পশ্চাৎবক্ষের যে ডানাটা, অর্থাৎ এই দুইটা ডানা উড়তে সাহায্য করে। ওকে, আর এই দুটা ডানাকে ঢেকে রাখে সামনের দুটা ডানা। তোমরা তেলাপোকা নিশ্চয়ই দেখছো, তেলাপোকার যে ডানাটা, এটা যখন তেলাপোকা মাটিতে থাকে তখন কি ডানাটা দেখতে পাও? দেখতে পাও না, কিন্তু ওড়ার সময় ডানাটা পেছন থেকে বের করে, তাই না? তো কেন দেখতে পাও না? কারণ এই যে সামনের যে দুটা ডানা, এই দুটা ডানা পেছনের দুটা ডানাকে ঢেকে রাখে, এই কারণে দেখা যায় না। ঠিক আছে, তাহলে আসো এরপরে দ্বিতীয় জোড়া ডানা। এটা হচ্ছে প্রথম জোড়া ডানা, আর এটা হচ্ছে দ্বিতীয় জোড়া ডানা, বা যার আরেকটা নাম হচ্ছে পশ্চাৎবক্ষের ডানা, পশ্চাৎবক্ষের ডানা। এই ডানাটার কাজ কি? এই ডানাটার কাজ হচ্ছে উড়তে সাহায্য করে, উড়তে সাহায্য করে। ক্লিয়ার বিষয়টা? ওকে, হ্যাঁ। এবং লাস্ট ওয়ান, এখানে আরেকটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে পা। তাহলে পায়ের সংখ্যা কয়টা বলো তো? পায়ের সংখ্যা হচ্ছে 3 জোড়া, 3 জোড়া বা 6টা, তাই না? তো ওই যে ব্রাজিলের হেক্সা মিশন আছে না, তো হেক্সা মানে কি বলো তো ভাইয়া? হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে হচ্ছে 6। আর পদ, পদ কথাটার অর্থ হচ্ছে পা। তাহলে আমি 3 জোড়া পা মানে কি 6টা পা, 6টা পা কি আমরা একত্রে বলতে পারি না যে হেক্সাপোডা, হেক্সাপোডা? বুঝছো বিষয়টা? তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, বলতো যে মানুষের পা কয়টা? এই যে পদ, পদ মানে কি? পদ মানে হচ্ছে পা। ঠিক আছে, তাহলে বলতো মানুষের পা কয়টা? বলতে পারো কিনা? ঠিক আছে, আশা করি তোমরা উপরের অংশটুকু তুলছো। আমি উপরের এই অংশটুকু একটু মুছে দিই। আচ্ছা, আমরা পা সম্পর্কে আরেকটু পড়ব। সেটা হচ্ছে ঘাসফড়িং এর যে পা, পা সম্পর্কে মনে রাখো, ঘাসফড়িং এর পাকে বলা হয় সালটোরিয়াস পা। এই পাকে বলা হয় সালটোরিয়াস পা। কেন সালটোরিয়াস পা বলা হয়? মনে রাখো, সালটোরিয়াস পা, ঘাসফড়িং দেখো না যে লাফ মেরে মেরে চলে? হ্যাঁ, ঘাসফড়িং দেখবা যে লাফ মেরে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাইতে পারে, তাই না? তার মানে কি তাদের পাটা অনেক শক্তিশালী। হ্যাঁ, তো এই লাফিয়ে লাফিয়ে চলার জন্য মানে অভিযোজিত যে পা, সেটাকে বলা হয় সালটোরিয়াস পা। ওকে, তাহলে এই সালটোরিয়াস পায়ের কারণে এই ঘাসফড়িং লাফিয়ে চলে। ঠিক আছে, এবং পায়ের যে অংশ, এখানে 6টা অংশ পাওয়া যায়, 6টি অংশ, 6টি অংশ এভাবে মনে রাখতে পারো। আমি নামের প্রথম অক্ষরগুলো দ্বারাই মনে রাখতাম। 6টি অংশ কি কি? 6টি অংশ হচ্ছে কা, টো, ফি, টি, টা। সরি, 5টা অংশ তাহলে। ওকে, তাহলে 5টা অংশ, একটা পায়ের কয়টা অংশ? 5টা অংশ। কাটোফিটিটা, অর্থাৎ কার্ডো, কার্ডো, টতে ট্রোকান্টর,
ট্রোকান্টোর, পিতে ফিমার, টিতে টিবিয়া এবং টাতে টার্সাস। ওকে, তাহলে এই হচ্ছে কাটোফিটিটা। হ্যাঁ, তোমরা তোমাদের কাছে বই থাকলে বইয়ে ঘাসফড়িং এর পাটা একটু দেখে নাও, ঘাসফড়িং এর পাটা একটু দেখে নাও। তো এখানে পায়ের তিনটা অংশ আছে। ফিমার মানে কি, আমাদের কিন্তু ফিমার আছে তাই না? ফিমার হচ্ছে যে সবচেয়ে মোটা যে অংশটা, সেটা হচ্ছে ফিমার। এবং টার্সোমিয়ার, টার্সাস, এখানে কয়েকটা নখর থাকে, নখ থাকে, এই কথাটা মনে রাখো। এবং টার্সাসের আবার তিনটা অংশ আছে, প্রতিটা অংশকে বলা হয় টার্সোমিয়ার। টার্সো টার্সোমিয়ার। ওকে, নামের শেষে আছে মিয়ার। মিয়ার কথাটার অর্থ হচ্ছে অংশ। মিয়ার কথাটার অর্থ কি? অংশ। তাহলে টার্সোমিয়ার মানে কি? টার্সাসের অংশ, তাই না? তাহলে এই টার্সোমিয়ার মানে কি? এটা টার্সাসের অংশ, লিখে নাও। তাহলে বলো তো, মানুষের পথ কয় জোড়া বলতে পারবা? ঠিক আছে, এই মানুষের পদ 5টা। মায়ের খাবা তোমরা। একজন আবার লিখছো 6টা। মানুষের পদ 6টা হয়? ডিপ্লোপোডা, ডিপ্লোপোডা হবে না। না, মানুষের পদ এক জোড়া না, মানুষের পদ হচ্ছে 2 জোড়া। ঠিক আছে, এই যে হাত, হাতও কিন্তু একটা পদই। ঠিক আছে, পদ মানে হচ্ছে শুধুমাত্র পা বুঝবো আমরা তা না, আমাদের চলাফেরার ক্ষেত্রে যেই অঙ্গগুলা কাজে লাগে সেটা হচ্ছে পদ। ওকে, তাহলে এ হচ্ছে বিষয়। আচ্ছা, ওকে, তাহলে ঘাসফড়িং এর বক্ষ শেষ হইলো। এবার আসো আমরা উদর সম্পর্কে একটু পড়ি। আসো আমরা একটু উদর সম্পর্কে পড়ি। আচ্ছা, 1 নাম্বার। আচ্ছা, তাহলে আসো উদর। তো আমরা বক্ষের 3টা অংশ দেখছিলাম, 3টা অংশ। সেটা হচ্ছে সামনের অংশকে বলা হয় স্টারনাম, পৃষ্ঠীয় অংশকে বলা হয় টারগাম, এবং পাশের অংশ এটাকে বলা হয় প্লিউরন। ওকে, তো মনে রাখো, এই যে এটা হচ্ছে উদর, এই উদরটা 11টা খণ্ডে বিভক্ত। এরকম 11টা খণ্ড আছে। ঠিক আছে, খণ্ড তাহলে কয়টা? 11টা। তাহলে মনে রাখো, উদর 1 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে উদর 11টি খণ্ডে বিভক্ত। 11টি খণ্ডে বিভক্ত। 2 নম্বর কথা, 2 নম্বর কথা হচ্ছে যে উদরের কোনো প্লিউরন নাই। বক্ষের কি ছিল? 3টা ছিল, স্টারনাম, টারগাম, প্লিউরন, পাশে প্লিউরন। কিন্তু এই উদরের প্লিউরনটা নাই, প্লিউরন নাই। ঠিক আছে, তার মানে কি 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 আছে? দুইটা জিনিস আছে। সামনের দিকে স্টারনাম আছে, পেছনের দিকে কি আছে? টারনাম আছে, টারগাম আছে বা নোটাম আছে। ঠিক আছে, তো মনে রাখো, এই যে 11টা যে খণ্ড, এর মধ্যে প্রথম খণ্ডটার স্টারনামটাও অসম্পূর্ণ থাকে। ঠিক আছে, প্রথম খণ্ডটার স্টারনামটা অসম্পূর্ণ। ঠিক আছে, এই কথাটা লিখে নাও যে প্রথম খণ্ডের স্টারনামও অসম্পূর্ণ।
ঠিক আছে, এর কারণ কি অসম্পূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই যে প্রথম খণ্ডটা এই বক্ষের সাথে বুকের সাথে লেগে থাকে, অ্যাটাচ হয়ে থাকে, এই কারণে এই অংশটা অসম্পূর্ণ থাকে। হ্যাঁ, কারণ প্রথম অংশ, প্রথম খণ্ড বক্ষের সাথে জোড়া লেগে থাকে। ওকে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কথা হচ্ছে এখানে যে প্রথম 8টা খণ্ড আছে, এখানে 11টা খণ্ডের মধ্যে প্রথম 8টি খণ্ডে প্রতি পাশে এক জোড়া করে শ্বাসরন্ধ্র বিদ্যমান, শ্বাসরন্ধ্র বিদ্যমান। ঠিক আছে, এই কথাটা একটু খেয়াল করে দেখো। আমাদের আমাদের না ঘাসফড়িং এর কথা চিন্তা করে দেখো, আমি এভাবে একটু আঁকাই, এটা হচ্ছে ঘাসফড়িং এর বক্ষ আর এটা কি উদর। ঠিক আছে, তাহলে ঘাসফড়িং এর বুকে কয়টা শ্বাসরন্ধ্র ছিল বলতো? এক জোড়া ছিল, একটু আগে আমরা দেখছি, সরি 2 জোড়া ছিল। আর উদরে তাহলে কয়টা আছে? উদরে আরো 8 জোড়া আছে, আরো 8 জোড়া আছে। ঠিক আছে, এই কথাটা মনে রাখো। তাহলে ঘাসফড়িং এর মোট শ্বাসরন্ধ্র কয়টা হইলো? মোট শ্বাসরন্ধ্র হইলো 10 জোড়া, তাই না? এখানে কয়টা হয়েছে? 2 4 6 8। ওকে, তাহলে বুকে আছে 2 জোড়া আর উদরে আছে আরো বাকি 8 জোড়া, তাহলে এই মোট 10 জোড়া। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে এই প্রথম 8 খণ্ডের প্রতি পাশে এক জোড়া করে কি আছে? শ্বাসরন্ধ্র বিদ্যমান। এরপরে 5 নাম্বার আসো। 5 নাম্বার কথা হচ্ছে 8 পরে 9 নাম্বার যে খণ্ড, পুরুষ যে ঘাসফড়িংটা আছে, পুরুষ ঘাসফড়িং এ নবম খণ্ডে, পুরুষ ঘাসফড়িং এ নবম খণ্ডে জনন রন্ধ্র বিদ্যমান, জনন ছিদ্র বিদ্যমান। ঠিক আছে, এবং এখানে নবম খণ্ডে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় সাবজেনিটাল প্লেট। এটাকে বলা হয় জেনিটাল প্লেট। এই সাবজেনিটাল প্লেটের কাজ হচ্ছে এই জনন ছিদ্রকে ঢেকে রাখে। ঠিক আছে, এই কথাটা মনে রাখো, জনন ছিদ্রকে কি করে? ঢেকে রাখে। ক্লিয়ার বিষয়টা? ওকে, সাবজেনিটাল প্লেটের কাজ কি? এটা জনন ছিদ্রকে ঢেকে রাখে। ওকে, এরপর আসো, তাহলে পুরুষে তো গেল, নবম খণ্ড কি আছে? 6 নাম্বার, স্ত্রীর নবম খণ্ড, যেটা নবম খণ্ডে ওভিপোজিটর নামক একটা অংশ আছে, ওভিপোজিটর বিদ্যমান। ওকে, ওভিপোজিটর কি? মনে রাখো, ওভিপোজিটর হচ্ছে এটা ডিম পাড়ার অঙ্গাণু, ডিম পাড়ার অঙ্গাণু। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবং লাস্ট কথা না, আরো কয়েকটা কথা বলবো। 7 নাম্বার যে কথাটা, সেটা হচ্ছে পুরুষে তো আমরা দেখলাম যে নবম খণ্ডে জনন ছিদ্রটা আছে, এবং স্ত্রীতে জনন রন্ধ্রটা বা জনন ছিদ্র কোথায় আছে? মনে রাখো, স্ত্রীতে অষ্টম ও নবম খণ্ডে জনন রন্ধ্র বিদ্যমান। ক্লিয়ার বিষয়টা? দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, তো তাহলে বলো, আমি উপরের দিকটা মুছে দিব। তাহলে পিয়াস ভুইয়া বলছো যে হাত দিয়ে তো চলি না। হাত দিয়ে চলো না, ঠিক আছে, কিন্তু পা না থাকলে তো হাত দিয়ে চলতে হইতো, তাই না?
আমার একটা ফ্রেন্ড আছে, খুবই ক্লোজ ফ্রেন্ড, ওর পা নাই, ও হাত দিয়ে চলে, বুঝছো? সুযোগ পাইলে তোমাদেরকে দেখাবো। ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। তোলা হলো বলো। আচ্ছা, উপরের দিকটা মুছে দিই আমি। আট নাম্বার হচ্ছে পুরুষের কথা, এবার মনে রাখো। পুরুষ ঘাস ফড়িংয়ে। আচ্ছা, 9 নাম্বার খণ্ডে কি আছে এটা আমরা পড়ছি। 10 নাম্বার খণ্ডে কি আছে এটা আমরা একটু দেখি। 10 নং খণ্ডে, দশম খণ্ডে অ্যানাল সার্কি, অ্যানাল সার্কি, অ্যানাল সার্কি গঠিত, অ্যানাল সার্কি বিদ্যমান। দেখো, অ্যানাল সার্কি বিদ্যমান। এই অ্যানাল সার্কিটা আসলে কি? এটা হচ্ছে সঙ্গম অঙ্গ, ঠিক আছে? এটা দ্বারা সঙ্গম করে, সঙ্গম অঙ্গ। এবং 9 নাম্বার, এই পুরুষের 11তম যে খণ্ড, 11তম খণ্ডে সুপ্রা অ্যানাল প্লেট থাকে। সুপ্রা মানে কি? ওপরে। সুপ্রা অ্যানাল প্লেট আছে, হ্যাঁ, সুপ্রাঅ্যানাল প্লেট বিদ্যমান। এই সুপ্রাঅ্যানাল প্লেটের কাজ হচ্ছে এটা পায়ু ছিদ্রের আবরণ হিসেবে কাজ করে, ঠিক আছে? সুপ্রাঅ্যানাল প্লেট এটা পায়ু ছিদ্রের আবরণ হিসেবে কাজ করে, পায়ু ছিদ্রের আবরণ হিসেবে কাজ করে। ক্লিয়ার বিষয়টা? ওকে। হ্যাঁ, মাধবপুর দেখে সুযোগ পাইলে নিয়ে যাব। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে যাব দু একদিন পর বলতেই যে সামনে সপ্তাহে হয়তো বা যেতে পারি, দেখা যাক কি হয়। ঠিক আছে, তোলা হলে বলো, আমি তাহলে সামনের টপিকে যাব, পরের টপিকে যাব। ওকে, তোলা হলে আমাকে বলো। আচ্ছা, শেষ। ঠিক আছে, ধন্যবাদ। আসো, তাহলে ঘাস ফড়িং এর পূর্ণাঙ্গ পরিচয় কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? ঘাস ফড়িং এর মাথা সম্পর্কে পড়ছি, বক্ষণ সম্পর্কে পড়ছি এবং উদর সম্পর্কে পড়ছি। এবার আসো, ভেতরের কিছু বিষয় সম্পর্কে আমাদের পড়তে হবে, যেমন রেচনতন্ত্র, পৌষ্টিক নালী, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের পড়তে হবে। পৌষ্টিক তন্ত্র, ওকে। তাহলে এবার আসো, আমরা পৌষ্টিক তন্ত্র এগুলো পড়ার আগে আমরা আরেকটা বিষয় পড়ি, সেটা হচ্ছে রূপান্তর। আমরা পড়বো রূপান্তর। হ্যাঁ, কয়েকদিন আগে তো একটা নাটক বের হইলো, সম্ভবত খুব সমালোচনা হইলো, রূপান্তর। দেখছো তোমরা? আমি তো দেখি নাই। ঠিক আছে, রূপান্তর মানে কি? এটা রূপান্তর দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর, অসম্পূর্ণ রূপান্তর, আরেকটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর, সম্পূর্ণ রূপান্তর। ওকে, তোমরা কি ব্যাঙাচি চেনো? বলো তো, ব্যাঙাচি চেনো বা ব্যাঙাচি নাম শুনছো, বা এটা কি জিনিস জানো তোমরা? ব্যাঙাচি মানে কি জানো? অনেকে হয়তো বা জানো, যাদের বাসা একটু গ্রামের দিকে তারা হয়তোবা ধরছো, এটা ধরে থাকবা হয়তোবা। ব্যাঙাচি চেনো তোমরা? ব্যাঙাচি মান হচ্ছে
ব্যাঙের যে বাচ্চা, ব্যাঙাচি মানে হচ্ছে ব্যাঙের যে ছোট ছোট বাচ্চা। ঠিক আছে, তো যারা জানো না তাদের জন্য বলে দিই, এই ব্যাঙের যে বাচ্চাগুলা এগুলো হচ্ছে পুকুরে ঘোরাফেরা করে। ঠিক আছে, মাছের মতো একদম, ঠিক দেখতে ছোট ছোট, এই যে এত বড় বড় মাছের মতো, বুঝছো? তুমি ওই ব্যাঙাচি দেখে বুঝতে পারবে না যে এটা আসলে একটা ব্যাঙ হবে বড় হয়ে। ওটা দেখতে মাছের বাচ্চার মতোই লাগে। তো আমি ঠিক ছোটবেলায় আমিও জানতাম না আসলে, হ্যাঁ, আমি মাছ মনে করে সেই ব্যাঙাচিগুলো ধরছিলাম, ধরে নানির কাছে নিয়ে গেছিলাম আর কি। তো নানি বিষয়টা পরে আমাকে বুঝাই বলছিল, বুঝছো? তো আমিও এটা একসময় মাছই ভাবছিলাম। আর তোমরাও যদি দেখো ব্যাঙাচি, দেখে মাছের মতো লাগে আর কি, ছোট ছোট মাছের মতো, বুঝছো? তো এই ব্যাঙাচি, দেখো, এই ব্যাঙাচি আসলে ছোটবেলায় চেনা যায় না, যে এটা বড় হয়ে ব্যাঙ হবে, দেখতে কিন্তু মাছের মতো। তার মানে কি, এটা ব্যাঙাচিটা সম্পূর্ণ রূপান্তরিত হয়ে নতুন একটা রূপ নাই। হ্যাঁ, আর অসম্পূর্ণ রূপান্তর বলতে কি, যদি তোমরা তেলাপোকার একটা ছোট বাচ্চাকে দেখো, তেলাপোকার যে বাচ্চাটা সেটা বড় হয়ে তেলাপোকা হবে, এটা তুমি ছোটবেলাতেই বুঝতে পারবা। ঠিক আছে, যেমন ছোটবেলায় এমন হতে পারে যে ওই তেলাপোকাটার ছোট বাচ্চাটার হয়তো ডানাটা নাই, কিন্তু তাই বলে কি তুমি চিনতে পারবা না যে এটা বড় হয়ে একসময় তেলাপোকাই হবে, তাই না? তো এটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর। আর সম্পূর্ণ রূপান্তর মানে যদি সম্পূর্ণ রূপান্তরিত হয়ে নতুন কোনো কিছুতে তৈরি হয়, সেটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। ওকে, তাহলে সম্পূর্ণ রূপান্তরে কি, শিশু শিশু ও পূর্ণাঙ্গের মিল থাকে না। আর অসম্পূর্ণ রূপান্তর, এখানে শিশু ও পূর্ণাঙ্গের মিল থাকে, তবে সম্পূর্ণ মিল থাকে না, আংশিক মিল থাকে। ওকে, আংশিক মিল থাকে। ওকে, তাহলে একটা প্রাণী, আচ্ছা উদাহরণ দিই আমি তাহলে, সম্পূর্ণ অসম্পূর্ণ রূপান্তর কার কার দেখা যায়। অসম্পূর্ণ রূপান্তর দেখা যায় এই যে ঘাস ফড়িং এর ক্ষেত্রে, ঘাস ফড়িং, তেলাপোকা, এদের ক্ষেত্রে, তেলাপোকা। ওকে, এবং সম্পূর্ণ রূপান্তর যেটা, এটা দেখা যায় মৌমাছির ক্ষেত্রে, মৌমাছির ক্ষেত্রে দেখা যায়, প্রজাপতির ক্ষেত্রে দেখা যায়, প্রজাপতি। ঠিক আছে, এদের ক্ষেত্রে সম্পূর্ণ রূপান্তর হয়। তাহলে মনে রাখো এদের ধাপ কয়টা, মনে রাখো 3 ধাপে অসম্পূর্ণ রূপান্তরটা সংঘটিত হয়। ঠিক আছে, ধাপ তাহলে কয়টা, ধাপ হচ্ছে 3টি ধাপ। 3 ধাপে এরা অসম্পূর্ণ রূপান্তর সম্পন্ন করে। আর এদের ক্ষেত্রে ধাপটা হচ্ছে একটু বেশি, যেহেতু সম্পূর্ণ রূপান্তরিত হইতে হবে, এদের ক্ষেত্রে ধাপটা হচ্ছে 4টি ধাপ। ওকে, তাহলে এদের 3টা ধাপ কি কি মনে রাখো। প্রথমে ডিম পাড়ে। ঠিক আছে, ডিম থেকে যে শিশু বাচ্চাটা জন্ম নেয়, সেই শিশু বাচ্চাটাকে বলা হয় নিম্ফ। ওকে, তাহলে ডিম থেকে যে শিশু বাচ্চাটা হয় সেটাকে বলা হয় নিম্ফ। এবং নিম্ফ থেকে এই শিশু বাচ্চাটা একসময় কি হয়ে যায়, পূর্ণাঙ্গ হয়ে যায়, পূর্ণাঙ্গ। ঠিক আছে, তাহলে এখানে খুবই সিম্পল, প্রথমে ডিম হয়, ডিম থেকে যে বাচ্চাটা হয়, যে শিশুটা হয়, এই শিশুটাকে বলা হয় নিম্ফ, এই শিশুটাকে বলা হয় নিম্ফ। আর এরপরে কি হয়ে যায়, পূর্ণাঙ্গ হয়ে যায়। আর সম্পূর্ণ রূপান্তরটা একটু খেয়াল করো, এখানে ফার্স্টে তো ডিম থাকে, ডিম থেকে যে জিনিসটার জন্ম হয় সেটাকে বলা হয় লার্ভা, এটাকে বলা হয় লার্ভা। লার্ভার পরবর্তী যে স্টেজটা সেটাকে বলা হয় পিউপা, পিউপা। ঠিক আছে, তাহলে দেখো ডিমের পরে লার্ভা হলো, পিউপা হলো, এরপরে কি হবে বলো তো, পূর্ণাঙ্গ হবে। এরপরে কি হবে, পূর্ণাঙ্গ হবে। তো একটা বিষয় চিন্তা করে দেখো, ধরে নাও যে তুমি তোমার বাসায় যদি কোনো আত্মীয় আসে, অনেকদিন পর আসে, হ্যাঁ, এবং আগে যখন আসতো তুমি যদি অনেক ছোট থাকতা, হ্যাঁ, ধরে নাও যে একটা আত্মীয় হঠাৎ করে 5 বছর পর তোমাদের বাসায় আসছে। ঠিক আছে, তোমাকে দেখি ওই আত্মীয়টা কি বলবে, হ্যাঁ, এভাবে বলবে না যে ও মা গো, হ্যাঁ মাহি কত বড় হয়ে গেছে, হ্যাঁ, বা তুমি কত বড় হয়ে গেছো, ও মা গো, এভাবে বলে না আত্মীয়রা, বলে তো, তাই না? তাহলে এই যে দেখো, ডিম ছিল, ডিম থেকে লার্ভা হইলো,
তাই না? লার্ভা মানে কি একদম যে অবস্থায় চেনাই যায় না কোনো কিছু, তারপরে সেটা কি হবে, পিউপা হবে। এরপরে পূর্ণাঙ্গ যেটা হবে, এই পূর্ণাঙ্গটা দেখার পরে আমরা বলবো ইউ উমাগো বা ইমোগো, বুঝছো? তাহলে এটার যে পূর্ণাঙ্গ, এই পূর্ণাঙ্গ প্রাণীটাকে বলা হয় ইমোগো। ক্লিয়ার বিষয়টা? ওকে। হ্যাঁ, ও মা গো, মাহি ভাই থাইকা কি হয়ে গেল, কি থাইকা কি হয়ে গেল? হ্যাঁ, হুম, ইমোগো। ওকে, আচ্ছা তোমাদের 2 মিনিট রেস্ট দিই, অনেকক্ষণ ধরে পড়াইলাম, আমিও একটু রেস্ট খাই। বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে বলো, আমি সলভ করে দিই তোমাদের। তোমরা কোনো প্রশ্ন করো না, এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, তোমাদের পর্যায়ে আমি থাকলে প্রচুর প্রশ্ন করতাম, যেগুলো বুঝতাম না, বুঝছো? এখন তোমরা কত ঘন্টা করে পড়ো দিনে, আমি তো বুঝতেছি না আসলে তোমাদের কি অবস্থা, যারা এইচএসসি 24 আছো। ঠিক আছে, এই সময় যদি 13-14 ঘন্টা করে না পড়তে পারো ভাই, লাভ নাই। ঠিক আছে, এই সময়টা ফিরে আসবে না তোমাদের জীবনে। অনলাইনে আনইজি লাগলে কল দিবা, সমস্যা নাই তো। হ্যাঁ, দরকার হলে ভিডিও কল দিবা, আমি তো আছি। আমি তো তোমাদের সাথে মানে মেসেজ দিলে রিপ্লাই দিই না এমন তো না, বুঝছো না? হ্যাঁ, ইমো ফ্রিল্যান্সার গো। হ্যাঁ, ইমোটাকে কি বলা হয় জানো? তোমরা হচ্ছে প্লে স্টোরে গিয়ে ইমো যে অ্যাপটা আছে না, ইমো না লিখে তুমি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ দাও স্বামী বিদেশ, তাইলে ইমো আসবে। ঠিক আছে, একটু সার্চ করে দেখো। হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে লিখবা স্বামী বিদেশ অ্যাপ, দেখবা যে ইমো আসবে। না, আমি সার্চ করি নাই, ইমো তো আমি চালাই না, তবে আমি শুনছি আর কি। হ্যাঁ, আমি সম্ভবত সার্চও একবার করছিলাম, আমার মনে নাই সঠিক, অনেক আগে করছিলাম, 5-6 বছর আগে। তো আমার সঠিক মনে নাই আসলে, তোমরা একটু সার্চ করে দেখো তো এখনো আছে কিনা। আগে আসতো আর কি, আমার ফ্রেন্ডরা আমরা দেখছিলাম আর কি এটা। বুঝছো, তোমরা একটু সার্চ করে দেখো আসলে এখনো আছে কিনা, থাকার কথা। সুমিত পাল বলছো, ভাইয়া ভাবির হাতের বিরিয়ানি খেতে চাই, কি কি করতে হবে? আচ্ছা, কি কি করতে হবে এটা জানো না? তোমার ভাইয়াকে আগে বিয়ে দিতে হবে। হ্যাঁ, তো তোমরা তো পাত্রী ঠিক করতেছো না, তাইলে তোমরা ভাবি পাবা কেমনে বলো? আচ্ছা, আসো আমরা এরপরে শুরু করি। ওকে, তাহলে এবার আসো আমরা ঘাসফড়িং এর ঘাসফড়িং এর পৌষ্টিক তন্ত্র সম্পর্কে পড়ব। পৌষ্টিক তন্ত্র সম্পর্কে পড়ব, ঠিক আছে? তো মনে রাখো, ঘাসফড়িং এর যে পৌষ্টিক তন্ত্র,
এই যে স্বপ্না হচ্ছে সবচেয়ে দারুণ কথা বলছো। চিরকুমার সংঘের নেতা আবার ভাবি রাতে বিরিয়ানি খেতে চাই। হ্যাঁ, এই যে আটকাই গেছো সুমিত পাল। হ্যাঁ, এ ধরনের কথা আর বলো না, ঠিক আছে সুমিত পাল। পরে নিজের অন্যের ভাবি রাতের রান্না কিন্তু খাইতে পারবে না, ঠিক আছে। অন্যের ভাবি মানে তো বুঝছো, মানে আমার ভাবি মানে তো বুঝছো কে সেটা। ওকে। আহ ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র। ঘাসফড়িং এর পৌষ্টিকতন্ত্র এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক নালী, আর এটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, আর এটা হচ্ছে পৌষ্টিক পৌষ্টিক গ্রন্থি। তো ঘাসফড়িং এর যে পৌষ্টিক গ্রন্থি এটা তিন ধরনের, মনে রাখো। ঘাসফড়িং এর পৌষ্টিক গ্রন্থি এটা তিন ধরনের। এক নাম্বার লালা গ্রন্থি, লালা গ্রন্থি। দুই নাম্বার হচ্ছে এটাকে বলা হয় হেপাটিক সিকা, হেপাটিক সিকা। এবং তিন নাম্বার হচ্ছে মেসেন্টেরনের মেসেন্টেরনের টেরনের অন্ত আবরণ, অন্ত আবরণ। ওকে। হ্যাঁ, তাহলে দেখো পৌষ্টিক নালী মানে কি, পৌষ্টিক নালী মানে পৌষ্টিকতন্ত্র মানে কি। পৌষ্টিকতন্ত্র মানে হচ্ছে আমরা যে খাবারটা খাই, মানুষের ক্ষেত্রে চিন্তা করে দেখো, আমরা যে খাবারটা খাই, খাবারটা খাইলাম, খাওয়ার পরে কি মুখের ভেতরে গেল, মুখের ভেতরে দিয়ে যে নালী দ্বারা, হ্যাঁ, এই খাবারটা যে নালীগুলা দ্বারা যাচ্ছে এবং শেষ পর্যায়ে গিয়ে কি বের হয়ে যাচ্ছে, এই সম্পূর্ণ নালীটা এটাকে বলা হয় পৌষ্টিক নালী। হ্যাঁ, এটাকে বলা হয় পৌষ্টিক নালী। এবং পৌষ্টিক গ্রন্থি কি, এই নালী দিয়ে যাওয়ার সময় প্রতিটা জায়গাতে কিছু রস খরিত হয় বা কিছু এনজাইম খরিত হয়, যেগুলোকে বলা হয় পৌষ্টিক গ্রন্থি। যেমন মানুষের মুখে কি আছে, লালা গ্রন্থি আছে, পেটে কি আছে, গ্যাস্ট্রিক গ্রন্থি আছে, ক্ষুদ্রান্ত্রে অগ্নাশয়িক গ্রন্থি কাজ করে, যকৃৎ থেকে বিভিন্ন ধরনের এনজাইম আসে, তাই না? তো এগুলোকে বলা হয় গ্রন্থি, ঠিক আছে। তো মনে রাখো ঘাসফড়িং এর যে লালা গ্রন্থি, লালা গ্রন্থিতে কয়েকটা এনজাইম থাকে, তোমাদের বইয়ে যে কয়েকটা এনজাইমের নাম দেওয়া আছে এগুলো এইভাবে মনে রাখতে পারো। আক্কাস, হ্যাঁ, এভাবে সম্ভবত মনে রাখতাম, আমার মনে নাই। আক্কাস, ওকে। আতে অ্যামাইলেস, অ্যামাইলেস, অ্যামাইলেস। সতে সেলুলেস, সেলুলেস। আর কতে যে কি, কতে আমার মনে নাই, তোমরা একটু দেখে নিও, সম্ভবত কাইটিনেজ হইতে পারে, ঠিক আছে, তোমরা একটু দেখে নিও। আতে অ্যামাইলেস, কতে কাইটিনেজ, সতে সেলুলেস, তোমরা একটু বইটা চেক দিয়ে নিও। ওকে। তাহলে এবার আসো আমরা পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে পড়লাম, আমরা একটু পৌষ্টিক নালী সম্পর্কে পড়ি। ঠিক আছে, নালী মানে কি, যে নালী দিয়ে খাবারটা শেষ পর্যায়ে গিয়ে বের হয়ে যায়, এটা হচ্ছে পৌষ্টিক নালী। তো ঘাসফড়িং এর যে নালীটা, এটা একটু খেয়াল করে দেখো, এই নালীটা দেখতে কেমন। এই নালীটার তিনটা অংশ আছে। এই যে এটা হচ্ছে প্রথম অংশ, ওকে। প্রথম অংশের পরে এই যে এই অংশটা, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এবং এই অংশটা এটা হচ্ছে একদম সর্বশেষ অংশ, ওকে। তাহলে প্রথম যে অংশটা এটা সামনের দিকে অবশ্যই, তাহলে সামনের দিকে মানে কি, অগ্রপৌষ্টিক নালী আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি অগ্রপৌষ্টিক নালী। তাহলে অগ্রপৌষ্টিক নালী, যার আরেকটা নাম হচ্ছে স্টোমোডিয়াম, স্টোমোডিয়াম, ওকে। এরপর আসো মধ্যপৌষ্টিক নালী, এরপর আসো মধ্যপৌষ্টিক নালী, যার আরেকটা নাম হচ্ছে মেসেন্টেরন, মেসেন্টেরন, মেসেন্টেরন। এবং
সর্বশেষ যে অংশটা সেটাকে বলা হয় পশ্চাৎ পৌষ্টিক নালী। পশ্চাৎ পৌষ্টিক পৌষ্টিক নালী বা স্টোমোডিয়াম, মেসেন্টেরন, আর হচ্ছে প্রক্টোরিয়াম। প্রক্টোডিয়াম, ক্লিয়ার বিষয়টা? ওকে, তো মনে রাখো অগ্রপৌষ্টিক নালী যেটা, অগ্রপৌষ্টিক নালীর যে আবরণটা কাইটিন দ্বারা গঠিত। এটার যে আবরণটার নাম কি? আবরণ কি দ্বারা গঠিত? মনে রাখো কাইটিন দ্বারা গঠিত। ওকে, পশ্চাৎ পৌষ্টিক নালীর আবরণটা মনে রাখো কিউটিকলে আবৃত। কিউটিকল, ঠিক আছে? এই দুটা কথা মনে রাখো, এটা হচ্ছে কাইটিন, এটা হচ্ছে কিউটিকল। ওকে, আচ্ছা, এরপর আসো এই যে অগ্রপৌষ্টিক নালী আর মধ্যপৌষ্টিক নালী, এই দুটার মাঝখানে এই টাইপের কিছু কোষ দেখা যায়। হ্যাঁ, এই টাইপের কিছু কোষ দেখা যায়। এই যে এই টাইপের কিছু কোষ দেখা যায়, ত্রিকোণাকার কোষ দেখা যায়। এই কোষ না, আসলে এই টাইপের কিছু অঙ্গাণু দেখা যায়, যেগুলোকে বলা হয় হেপাটিক সিকা। এগুলোকে বলা হয় হেপাটিক সিকা। তো হেপাটিক সিকার সংখ্যা কয়টা? মনে রাখো হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে 6 জোড়া। হেপাটিক সিকার সংখ্যা কয় জোড়া? হেপাটিক সিকার সংখ্যা হচ্ছে 6 জোড়া। ওকে, এবং এই যে মধ্যপৌষ্টিক নালী এবং পশ্চাৎ পৌষ্টিক নালী, এই দুটার মাঝখানে আবার কিছু নালী দেখা যায়, যে নালীগুলোকে বলা হয় মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান নালিকা, ক্লিয়ার বিষয়টা? ওকে, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো। আচ্ছা, কি লিখছো তোমরা? সেদিন একটা ছেলেকে 4টা মেয়ে নিয়ে ঘুরে দিচ্ছি, মেয়ে পাবেন না ভাইয়া। ছবি কুমারদের নবীনদের। আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এই অংশটা বুঝতে পারছো। ওকে, আরো কিছু কথা বলবো এখানে। তাহলে হেপাটিক সিকার কাজ কি বলতো? এই যে 6 জোড়া যে হেপাটিক সিকা আছে, হেপাটিক সিকার কাজ কি? এই যে পৌষ্টিক গ্রন্থি হিসেবে কাজ করে, এখান থেকে বিভিন্ন ধরনের এনজাইম ক্ষরিত হয়। ওকে, এরপর আসো অগ্রপৌষ্টিক নালী। অগ্রপৌষ্টিক নালী মানুষের ক্ষেত্রে চিন্তা করে দেখো, আমাদের যে অগ্র নালীটা আছে এটা কি? প্রথমে মুখছিদ্র থেকে শুরু হয়েছে, তাই না? প্রথমে মুখছিদ্র, তারপরে কি গলবিল, তারপরে কি অন্ন নালী, এইভাবে নিচের দিকে নামছে, তাই না? তাহলে এদের ক্ষেত্রেও দেখো, এদের যে অগ্রপৌষ্টিক নালী, এটা কি? প্রথম হচ্ছে মুখছিদ্র, মুখছিদ্র, এরপর কি? গলবিল, এরপরে অন্ন নালী, এরপরে কি? এরপর হচ্ছে ট্রপ, এবং তারপরে কি? গিজার্ড। ঠিক আছে, তাহলে এগুলা কি আমরা করলাম? এগুলো হচ্ছে অগ্রপৌষ্টিক নালীর অংশ। পৌষ্টিক নালীর অংশ। অগ্রপৌষ্টিক নালীর অংশগুলা সিরিয়ালটা দেখো, প্রথমে মুখছিদ্র, গলবিল, তারপরে অন্ননালী, টপ, গিজার্ড। ঠিক আছে, এবং গিজার্ড সম্পর্কে মনে রাখো, গিজার্ডটা কি? যে শেষ যে অংশগুলা, এই জায়গাটাকে বলা হয় গিজার্ড। ওকে, এবং গিজার্ড সম্পর্কে যে কথাটা মনে রাখবা, এখানে 6টি দাঁত থাকে, 6টি কাইটিনময় দাঁত থাকে। তাহলে দাঁতের কাজ কি? এই যে ঘাসফড়িং যে খাবারটা খাচ্ছে, সেই খাবারটাকে দাঁতটা কি করে? সেটা চূর্ণ বিচ্ছিন্ন করে, তাই না? তাহলে এ হচ্ছে গিজার্ড। এরপর আসো মধ্যপৌষ্টিক নালী। মধ্যপৌষ্টিক নালীর শেষ দিকে কি আছে? মালপিজিয়ান নালিকা আছে। এই মালপিজিয়ান নালিকাটা মনে রাখো রেচন অঙ্গ। এটা হচ্ছে প্রধান রেচন
অঙ্ক, এটা নিয়ে আমরা আলাদাভাবে পড়বো, তো এখানে এক্সট্রা ভাবে পড়ার কিছু নাই। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলাদাই পড়বো। এবং পশ্চাৎ পৌষ্টিক নালীর 4টা অংশ আছে, এভাবে মনে রাখতে পারো, ICRA, ইকরা, এভাবে মনে রাখতে পারো। আইতে মনে রাখো, আচ্ছা ভুলে গেছি আমি অনেক কিছু। সিতে হচ্ছে কোলন, আরতে রেকটাম, এবং এতে অ্যানাস, এবং আইতে, আচ্ছা আমি একটু দেখে নিই, হ্যাঁ আমার মনে নাই এই মুহূর্তে, অনেকদিন আগে পড়ছি তো। ওকে, আইতে মনে রাখো ইলিয়াম, ওকে। তাহলে ইলিয়াম, কোলন, রেকটাম, অ্যানাস। অ্যানাস মানে কি? অ্যানাস মানে হচ্ছে পায়ু, এবং রেকটাম মানে হচ্ছে মলাশয়, ওকে। তাহলে এই যে এই অংশটা কি? এটা হচ্ছে ইলিয়াম, এরপরের অংশটা কোলন, এরপরের অংশটা অ্যানাস, রেকটাম, এবং লাস্ট অংশটা হচ্ছে অ্যানাস। ওকে, তাহলে এই হচ্ছে ঘাসফড়িং এর পৌষ্টিক নালী। আচ্ছা, আমরা মোটামুটি 50 মিনিটের মতো পড়ে ফেলছি, তো আজকে আর এক্সট্রা পড়াবো না, তবে তোমাদের ছোট্ট একটা কাজ দিব। সেটা হচ্ছে এই মুহূর্তে তোমাদেরকে আমি একটা ভিডিও দিব, সেটা হচ্ছে রুই মাছের একটা ভিডিও দিব, রুই মাছের রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, তোমরা এই মুহূর্তে বসে ওই ভিডিওটা দেখে শেষ করবা, বেশিক্ষণের ভিডিও না, হয়তো 15-20 মিনিটের একটা ভিডিও। ঠিক আছে, এই মুহূর্তে এখনই বসে আমি এখনই ক্লাসটা শেষ করব তাহলে। ঠিক আছে, কম নিলাম 10-15 মিনিট, যাতে তোমরা ভিডিওটা করতে পারো। আমি ভিডিওটা এখনই দিয়ে দিচ্ছি, তোমরা করে নিবা। ঠিক আছে, তাহলে ওই অংশটুকু রুই মাছের যে রক্ত সংবহন, সেটা আমি এখন আর ক্লাসে আর পড়াবো না। ঠিক আছে, তাহলে একটা ক্লাস আমাদের কম লাগবে এই অধ্যায়টা শেষ করতে। তাছাড়া ওইটা যদি আবার করতে যাই, ওইটাতে একটা ক্লাস নষ্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, তাহলে আসো আমরা শেষ করি, আর তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা এখনই দেখবা। ঠিক আছে, দেরি না, পরে না, এখনই দেখবা। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের আর কোনো প্রশ্ন নাই। আমরা তাহলে ক্লাসটা শেষ করি। ওকে।